আমরা চাই আওয়ামী লীগ একটা সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসুক। আমরা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে অযথা অন্যায় করি, আওয়ামী লীগের অধিকার নষ্ট করি, তাহলে অবশ্যই জনগণ আমাদেরকে দায় দেবে। জনগণ ইতিহাসে বিচার করবে। দেখেন, রাজনীতিতে অবশ্যই দায় নিয়ে রাজনীতি করতে হবে। 12 তারিখ একটা ইলেকশন আসতেছিল, সেইখানে 9 তারিখ যারা আরেকটা দেশের সাথে চুক্তি করে, আমার বিবেচনায় ভাই, আমার কাম হোয়াট মে, আমি বলি তারা হচ্ছে ক্রিমিনাল, তাদেরকে তো প্রসিকিউট করা উচিত। তাদের গাড়িতে আপনারা পতাকা দিলেন কেমনে? না না, এখন আপনি দেখেন আপনি বলছেন হয়তো খলিলুর রহমানের কথা, কিন্তু আমি ডক্টর ইউনূস সরকারের কথা বলছি। ডক্টর ইউনূস সরকার এই চুক্তিটা করে। এখন তারপরের ইতিহাস, এখন আপনি বলছেন যে ওই সরকার খলিলুর রহমান করছে এই চুক্তি। ডক্টর ইউনূসের তো, আমার তো মনে হয় ডক্টর ইউনূসের চেয়ে খলিলুর রহমান বড় ছিল। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখন শামা ওবায়দ এবং খলিলুর রহমান যদি কোনো বাইরের চুক্তি করে, এই দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, ডক্টর ইউনূসের উপরে আপনি দায় দেন, কিন্তু এই চুক্তিটা 9 তারিখে করা হইছে মানেই তো এটা, আমি চুক্তির ব্যাখ্যায় যাইতে চাই না ভাই। কি হবে এটা বাংলা ভাষায় করা যায়? ওই সময় ওরা বলছে, আমরা বলছি তোরা কি চুক্তি করে আসলা, এটা আমাদেরকে একটু দেখা। ওরা বলছে এটা নাকি আন্তর্জাতিক চুক্তি আপনি আউটরাইট রিজেক্ট করতে পারেন না। আপনাকে একটা কৌশলী হতে, আপনি নিজেও জানেন, আপনি আমার থেকে ভালো জানেন, যেহেতু ডিপ্লোম্যাসিতে আপনি জার্নালিজম করেছেন, যে আন্তর্জাতিক কোন চুক্তি আপনি হঠাৎ করে রাতারাতি উল্টিয়ে দিতে পারেন না। এটা কিন্তু সত্য কথা। এখন আমরা স্মার্টলি এটাকে আরো কিভাবে আপনার সহনশীল হওয়া যায়, বিশেষ করে আমরা যদি বেশি যে অপ্রয়োজনীয় জিনিস কিনি, তাহলে তো আমাদের একটু অসুবিধা হবেই। কিন্তু আমেরিকা যে কথাটি বলছে যে আপনি আমার কাছ থেকে যত টাকা কিনেন, আমি তার থেকে বেশি টাকার আমি কিনি, ট্রেড ডেফিসিটটা ওদের বিপক্ষে। এই জন্য ওরা শুধু আমাদের উপর না, সারা বিশ্বের উপরে এই ট্যারিফ ব্যারিয়ারটা তারা দিয়েছে। আমরা বরং এখন 17% এসছি, এবং আমার ধারণা বাতিল হয়ে গেছে কোর্টে, ওগুলি কোর্টে টিকবে, মানে কোর্টে বাতিল হয়েছে। এখন আপনি দেখেন যে ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সামনের দিকে কি করে, এটা আপনাকে দেখতে হবে। ইলেকশনের আগে আমরা দেখছিলাম যে ফেসবুক পোস্টে নিজের কার্টুন জুড়ে দিয়ে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু আপনারা ক্ষমতায় আসার পর কার্টুন শেয়ার করার জন্য একজনের গ্রেফতার করা হয়েছে। এবং শুধু এইটা না, সংসদে এই প্রসঙ্গটা উঠার পরে বিরোধী দলের এমপি হাসান আব্দুল্লাহ যখন প্রসঙ্গটা তুললেন, চিফ হুইপ সংসদে দাঁড়িয়ে, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, উনি সংসদে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতেছেন যে কেন তাকে গ্রেফতার করা ঠিক হয়েছে, কেন তিনি কত খারাপ লোক, তিনি কি কি বাজে কথা বলেন, তিনি কি কি করছেন, সেটা একটা ফিরিস্তি আমরা শুনলাম। আপনি তো সংসদে ছিলেন, আমি আপনার দিকে আমি ছিলাম, আমি একটু বলি। ওই সময় আপনি যেটা বলছেন এভরিথিং ইজ পারফেক্টলি অলরাইট, কিন্তু আপনি কি এটা শোনেননি যে আমার যে কার্টুন, অর্থাৎ চিফ হুইপের যে কার্টুন, ওই যে উনি আপনি ফান করে বলছিল যে আপনার তিমি মাছ এবং ওই হাঙ্গর খাওয়াবো, তো একটা কার্টুন আঁকা হয়েছে। এই কার্টুন আঁকার জন্য যদি গ্রেফতার করা হয়, মাননীয় স্পিকার তাকে যেন ছেড়ে দেওয়া হয়, এটা বলছে। তারপরে আপনি যেটা বললেন তার অন্য দোষের কথা বলছে। এখন দ্যাট ডাজ নট মিন যে তার বিরুদ্ধে কার্টুন আঁকার জন্য তিনি তো বলছেনই যে আমার বিরুদ্ধে কার্টুন আঁকা। আমি শুধু চিফ হুইপকে কনসেন্ট্রেট করি, উনি যেসব কারণ বলছেন সংসদে, সেই সব কারণগুলি কি একজন মানুষকে গ্রেফতার করার জন্য যথেষ্ট কারণ? উমুককে করছেন, এবং রাতের বেলা তাকে ডিবি গিয়ে তুলে নিয়ে আসতে হবে, আমি আপনার সাথে একমত। কিন্তু আপনি যখন বলছেন যে কার্টুন আঁকার জন্য গ্রেফতার হয়েছে, তখন আমি দ্বিমত করি। কারণ আমি দেখছি যে ওইসব মন্তব্যগুলো আগে করা, কার্টুনটা আমি খালি শেয়ার করছি, আমি কালকে গ্রেফতার হয়ে গেলাম, আমি কি বলবো তাহলে? এই আমি তো বললাম যে কার্টুন আঁকার জন্য সে গ্রেফতার হয়নি, কার্টুন আঁকার জন্য। আর গ্রেফতার যে সমস্ত কারণে হয়েছে, সেই সমস্ত কারণের জন্য গ্রেফতার হওয়া উচিত বলে আমি মনে করি না, কারণ একটা আইন থাকা উচিত। যে আপনি একটা আইসিটি, আমাদের দেশে আইসিটি আইন এখন নেই, যেহেতু আমরা আইসিটি আইনের বিরুদ্ধে বহু কিছু বলেছি। আপনি দেখেন, একটা ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিওয়্যার দেয়ার ইজ এ চেইন। আপনার স্বাধীনতা কতটুকু, তার একটা সীমা নির্ধারণ করা উচিত। আপনি যখন বর্গীয় শব্দ দিয়ে কোন লোককে বলেন, আমিও যদি কোনো বিরোধী দলকে বলি, বিরোধী দল যদি আমাকে বলে, এর জন্য মামলা হতে পারবে না ভাই, এর জন্য ডিবি এসে তুলে নিতে পারবে না, ডিবি এসে তুলে নিতে পারবে না ভাই। আমি তো বলছি ভাই, মামলা হতে পারবে না,
কিন্তু আপনি কি একবার বলবেন না যে আমাদের এই সমাজটাকে আমরা এইভাবে অশ্লীল শব্দ বলতে পারি না? রাশেদ প্রধান, আপনার ওই যে শফিউল আলম প্রধানের ছেলে, ও একটা রাজনীতিবিদ, নিউ রাজনীতিবিদ, ও যে সমস্ত শব্দ ব্যবহার করলো, আমি তাকে গ্রেপ্তার হবে না, সে গ্রেপ্তার করা উচিত না, কিন্তু একটা শিক্ষিত ছেলে হয়ে রাজনীতির একটা উদীয়মান তারকা হিসেবে সে কি এই কথাটা বলতে পারে? এই যে মানুষকে ক ব ছ দিয়ে কথা বলা। তারপরে আপনি দেখেন আরো আপনি বিভিন্ন নেতৃবৃন্দর আমি দেখলাম কিভাবে কথা বলে, মানুষকে হিউমিলেট করে। আমি এখন যদি এই সমস্ত কথা বলি, আমাদের হাসনাত বা আমাদের নাহিদ ওরা তো বলে না। এই জিনিসটা আপনি একটু বলবেন যে মঞ্জু ভাই কথাটার একটু মাথাটা বলছিল, সেইটা হচ্ছে এই সরকার গত সরকারের একটা সমালোচনা করলো, এই সরকার কিন্তু গত সরকারের করণীয় কাজগুলি অস্বীকারও করে না, অস্বীকৃত করে না, বাতিলও করে না। আমি এর মধ্যে সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে বাংলাদেশ সর্বশেষ মানে এই ইলেকশন পার হওয়ার 3 দিন, মানে ইলেকশন হওয়ার 3 দিন আগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলো, এটা কেন বাতিল করবে না এই সরকার? আজকে ডক্টর জাহিদুর রহমান এটা নিয়ে একটা প্রেস ব্রিফিং করছেন, কিন্তু আমি প্রেস ব্রিফিং শুনেও বুঝি নাই যে কেন এটা বাতিল করবে না। আপনি কি বুঝছেন যে কেন বাতিল করবে না? মানে বাতিল করার কোনো আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এটা একটু বলি, এটা বলার আগে আমি 1 মিনিট একটু কথাটা বলি যে তারেক রহমানকে তেল নিয়ে গালি দেওয়ার জন্য মেহেরপুরের যে যুবকটি ডিবি কর্তৃক গ্রেফতার হয়েছে, পত্রিকার নিউজ অনুযায়ী আমি না ঠিক তো? আমি কিন্তু পুলিশের গ্রেফতার হয়নি। এখন মোটরসাইকেলে তার জন্য আপনি তো বললেন যে তাকে গ্রেফতার করা হয়েছে। না, সে গ্রেফতারের কথা বলে নাই। উনি বলছে যে উনার এখন নিজের জীবনের নিরাপত্তাটাই নাই, যে উনাকে ফেসবুক লাইভে এসে বলতে হয়েছে যে আমি সরি, কিন্তু আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এইটা বলছেন। না, আমি একটা কথা বলি, উনি আমাদের পুলিশে কোনো অ্যাকশন তার উপরে হয়েছে। তার মানে কি আমাদের সরকার থেকে এরকম আপনি বলছেন, কথা বলতে পারেন, কিন্তু সরকারের কোনো আদেশ, আওয়ামী লীগের সরকারের আমরা যেমন ছিল তাকে ধরে নিয়ে যায় যে মারপিট করা, এরকম কোনো সরকারি কোনো বয়ান আপনি দেখাতে পারবেন না। এবং তিনি এখন আবার কেন এসে আমাকে বাঁচান, আমি এই কথা বলিনি, এটা হয়তোবা তিনি যেহেতু বিএনপি একটা বড় সংগঠন, তিনি ধারণা করেছেন তার উপর যে হামলা হয়েছে বা ছেলেরা গিয়েছে এমন কোনো প্রমাণও নেই। রাশেদ প্রধানের ব্যাপারে আপনি হয়তো 2-1 কথা বলতে পারেন, আমি পত্রিকায় দেখেছি, কিন্তু এই যে ছেলেটা আবু তালেব মনে হয়, তাকে সরকার থেকে এমন কোনো থ্রেট করা হয়নি। এবং যদি ওর বিরুদ্ধে আমাদের রাশেদ খান অলরেডি পাবলিকলি পোস্ট দিয়েছে যে তাকে ধরে পুলিশে দেন, সেটা রাশেদ খানের ব্যাপার। না, সে রাশেদ খান তো বিএনপির লোক, এখন আমি একটা কথা বলি, ওই যে নূরের যে সেক্রেটারি রাশেদ, আমি বলছি আমাদের দলের, আমি জানি আমাদের দলের এটা একটা বড় দল, গণমানুষের দল, অনেক বড় দল। এই দলে আপনি ভালো মন্দ খারাপ মিশে অনেক লোক অনেক হুজুগে অনেক কাজ করে, সবকিছু আপনি দলের উপরে দায় চাপাতে। দল কি সিদ্ধান্ত নিল, আমরা এই ধরনের আমাদের সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা যে তার উপর ঝাঁপিয়ে পড়ি, এটা ঠিক না। যদি কেউ ঝাঁপাই পড়ে তাকে অবশ্যই আইনের আওতায় আনা দল থেকে আপনারা বলছেন না। আমরা দল থেকে কতগুলো বিষয়ে আপনারা দেখেছেন, কতগুলো মেজারমেন্ট আমরা নিয়েছি ইতিমধ্যে, নির্বাচনের থেকে আগে পরেও আমরা অনেকগুলো মেজারমেন্ট নিয়েছি। অনেকে প্রধানমন্ত্রীকে, অনেকে দলকে, অনেকে অযথা কাউকে তেল মেরে তোয়াক্কা করে কথা বলে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রত্যেকটা জিনিস সিঙ্গেল আউট করে করতে গেলে এইটা হয় না। কিন্তু আমাদের দল থেকে আমি যদি চিফ হুইপকে সংসদে বলতে না শুনতাম কেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং যে রিজনগুলি দেওয়া হয়েছে, তাহলে হয়তো এটাও বলছে তাকে ছেড়ে দেওয়া হোক, আমার কারণে যদি গ্রেফতার করা হয় তাহলে আমার কারণে, অত চিফ হুইপের কারণে, সেটাও বলছে। তিনি পরবর্তী গিয়া মামলা করছে ভাই, তার কারণে গ্রেফতার হয়েছে নাকি, এটা কি গ্রেফতার হয়েছে, এগুলি কি বলেন ভাই? এইসব চিফ হুইপের সমর্থন দিয়ে না, এগুলি ভালো লোক। আমি সমর্থন দিচ্ছি না, আমি বলছি যে এই চিফ হুইপে যে বলছে যে আমার কারণে যদি গ্রেফতার করা হয়, আমার কোনো অভিযোগ নেই, তাকে ছেড়ে দেওয়া হোক। ওর লোক গিয়ে মামলা করে আসছে বলে আমার কারণে গ্রেফতার করেছে, এইসব কি লোক ভাই? পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আপনাকে সামনে দিতে। আচ্ছা হেলো ভাই, এটা এমনি জিজ্ঞেস করতেছি আর কি, আপনার সাথে কথা বলতে
ভালো লাগে, আপনার কথা শুনতেও ভালো লাগে। আমরা সবকিছু সামনে থেকে দেখতে হবে কেন, মানে সবকিছু ভবিষ্যতে কেন, মানে সব ফিউচারিস্টিক ফরম্যাটে কেন? আপনারা জুলাই সনদের বাস্তবায়নটা করবেন, এই গুম কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ কমিশন সবগুলো করবেন, করতেছেন না কেন? মানে বর্তমানে নাই কেন? আমরা খালেদ ভাই আমাকে একটু বলতে দেন যে বলেন তো। জুলাই সনদ আমরা is not like a Bible, but we the BNP feel the জুলাই সনদ is a Bible for the whole nations. আমরাই একমাত্র দল জুলাই সনদ আপনার লেটার টু লেটার, ইভেন দ্য পাংচুয়েশন লাইক আপনার ডট কমা সেমিকোলন এভরিথিং উইল মেনটেইন। একমাত্র দল বিএনপি। দেখেন জামাত ইসলাম প্রথমে জুলাই সনদ স্বাক্ষর করতে চায়নি, আমরা প্রথম আমার একটা হাইপোথিসিস আছে হেলাল ভাই, যদি বাইচা থাকি, আমার একটা হাইপোথিসিস আছে, বিএনপি করবে, এটা সত্য। আমার ধারণা বিএনপি এটা করবে হইলো তার নির্বাচনী বছর যেই সময় শেষ হবে, মানে ধরেন আরো 2টার বিএনপি থাকলো, এই 15 বছরে গিয়ে এটা করবে, বাইরে আসার আগে। আর না খালেদ ভাই আপনি জুলাই সনদটা আপনার হাতে নেন, জি 84টা অনুচ্ছেদ দেখেন, সেখানে পরিষ্কার করে লেখা আছে যে হাউ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। ওকে, আমি সোজা বাংলা ভাষায় যেটা বুঝি সেটা আমি আপনাকে বলি। এই যে ধরেন বিচার বিভাগকে আসলে প্রকৃত প্রস্তাবে আলাদা হইতে দেওয়া, তার মানে হচ্ছে বিচার বিভাগের একটা সচিবালয় লাগবে। এটা বিএনপি করবে না, যদি করে এখন থেকে 15 বছর পরে করবে না। দুই গুম কমিশন। আচ্ছা ঠিক আছে, করলে তো ভালো, করলে ভালো। আপনি আমাকে বললেন কবে করবেন বা কবে নাগাদ এটা হতে পারে। তাইটা বলি কেন করা হয়নি সেটা না সেটা আপনারা বলছেন, সংসদে বহুবার বলছেন, কিন্তু আপনারা যে বলছেন এর চেয়ে ভালো গুম কমিশন নিয়ে আসবেন, এর চেয়ে ভালো মানবাধিকার কমিশন নিয়ে আসবেন, এগুলো আপনারা কবে নিয়ে আসবেন? আমার কাছে মনে হয় যে আগামী 3-4 বছরে আমি এগুলি দেখতেছি না, আগামী 3-4 বছরে হবে না। আপনি খালিদ ভাই যদি এত অভিযোগ আমাদের বলেন, গতকাল বগুড়ায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবার মনে করিয়ে দিয়েছেন যে জুলাই সনদ আপনার সরকার অক্ষরে অক্ষরে পালন করবে। সেই সময় তিনি আরেকটা কথা বলেছেন, আমি তো যেই কথা একবার বেশিবার শুনতে থাকি সেই কথাটা আমার একটু গুরুত্ব দিতেই হয়। এই জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করবেন, এটা আপনারা বারবার বলতেছেন, আপনিও আজকে অনেকবার বলছেন, কিন্তু যেই কথা হলো নতুন শুনি সেই কথাটা হচ্ছে যে একটা ষড়যন্ত্রের কথা বলতেছেন প্রধানমন্ত্রী, যে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই ষড়যন্ত্রের গন্ধটা কোত্থেকে আসতেছে হেলাল ভাই, যদি একটু বলেন, নাকি সেটা একটা রেটরিক? এই যে আমি একটু বলি ভাই, আর একটু ষড়যন্ত্রটা যদি একটু বলেন। জি হেলাল ভাই। না, ষড়যন্ত্রের প্রথমটা বলি, দেখেন যে তারেক রহমান কালকে বগুড়ায় কিন্তু একটা কথা বলেছেন যে আপনারা সবাই আমাদের সোশ্যাল সেফটি নেটের এই কার্ডটা নিয়ে অনেক কথা বলে যে টাকাটা কোত্থেকে আসবে। আমরা বহুবার বলেছি, অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ। কালকে কিন্তু বলেছেন যে সমস্ত লোক মানি লন্ডারিং করেছে সেই টাকা প্রয়োজনে ফিরিয়ে এনে আপনার এই সোশ্যাল সেফটি নেটে ব্যবহার করা হবে। অর্থাৎ পূর্বে যারা আপনার এই দুর্নীতি করেছে তাদের একটা থ্রেট এবং দুর্নীতির প্রতি একটা থ্রেট। এখন ষড়যন্ত্রের বিষয়ে আসেন, দেখেন মঞ্জু ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা কথা বললেন না, চট্টগ্রাম কলেজের, সেখানে লেখা রয়েছে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই। কে ওই মুক্তর জায়গায় গুপ্ত লিখে দিছে। গুপ্ত লিখে দিলে কার গায়ে জ্বলাতন ধরলো? আপনি কেন এই ক্যাওয়াসটা করলেন? সরকারে আজকে 2 মাসে আপনি কেন ক্যাম্পাসে এই ক্যাওয়াসটা করলেন? গুপ্ত লিখলে আপনার জলে কেন? না, এটা তো হয়তো এমনও হইতে পারে হেলাল ভাই, আমি তর্কের ক্ষেত্রে করছি, এমনও ছাত্র দলের জ্বলতে পারে গুপ্ত লেখা দেওয়ার কারণে। সেজন্য ছাত্র শিবির সেখানে দেখা হয়েছে, ছাত্র শিবির ওইখানে গন্ডগোল করতে, যে কেন গুপ্ত লেখা হলো। মানে ছাত্র দলের সাথে যেহেতু গন্ডগোল হয়েছে, সেটা গুপ্ত লেখার কারণে ছাত্র দলেরও তো জ্বলতে পারে। না লেখা রয়েছে, আপনি বোঝেন, ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চায়। ওরা লিখেছে গুপ্ত লীগ এবং গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। অর্থাৎ গুপ্ত লিখলে ছাত্র শিবিরের জ্বলে গেল, আপনি ক্যাওয়াস সৃষ্টি করলেন। তার মানে কি? আপনি সরকারকে একটা আনস্টেবল দিকে নিয়ে যাচ্ছেন। আর একটা কথা দেখেন, গত পরশুদিন বা গতকালকে সংসদে রুমিন ফারা যখন বক্তৃতা দিচ্ছিল, তখন আমাদের বিএনপির অংশ থেকে বলা হয়েছিল যে একজন লোক বারবার এরকম বক্তৃতা দেওয়ার সুযোগ পায় কিভাবে? আমরা প্রত্যেকদিন নোটিশ দিই, আমাদের তো বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয় না। তখন আমরা বলেছিলাম এটা কি সিস্টেমেটিক কোনো প্রিভিলেজ দেওয়া হচ্ছে না বায়াস প্রিভিলেজ দেওয়া হচ্ছে?
একটু হালকা আপনার তর্ক বিতর্ক হলো যে একজন সংসদ সদস্য বারবার কেন ফ্লোর পাচ্ছে, আমরা নোটিশ দেওয়ার পরে আমরা কেন পাচ্ছি না। এর প্রতি উত্তরে জামাত ইসলামের প্রধান আমির শফিকুর রহমান সাহেব বললেন সংসদে দাঁড়িয়ে যে রুমিন ফারহানার প্রতি নাকি আমাদের সরকারি বেঞ্চ থেকে অশ্লীল অঙ্গভঙ্গি দেওয়া হয়েছে। আমি তো শুনে অবাক যে একজন প্রধান রাজনীতিবিদ তিনি কিভাবে বলতে পারেন যে একজন সংসদ সদস্য নাকি অশ্লীল অঙ্গভঙ্গি দেখাচ্ছে, কে দিয়েছে, তর্ক হতে পারে, কিন্তু উনি বললেন তার প্রতি উত্তরে তাকে নাকি অশ্লীল অঙ্গভঙ্গি দেওয়া হয়েছে। তো এই যে কথা, আমার কাছে তো কোনো শারীরিক হুমকি দেওয়া অশ্লীল।